এখন তোমার মনে হয় যে মেয়েদেরকে কেন্দ্র করে মুভিজ, ওয়েব সিরিজ বেশি তৈরি হচ্ছে? আমার লড়াইটা তো প্রথম থেকে তাই ছিল। যে স্কিন টোনের উপর ডিপেন্ড করে কোনো হিরোইন হবে না বোন হবে। আগের সিনেমা শুটিং এর সময় তোমাদের নিরাপত্তা দেখো অভিনেতা-অভিনেত্রীরা না মানে প্রাণের ঝুঁকি হাতে নিয়ে কিন্তু তারা অনেক রকম শট দেয়। আমরা ফ্রন্ট লাইনার। এত ভালো একটা মানুষ, এত ভালো একজন অভিনেতা, যিনি চলে যাওয়ার পর এত শোরগোল, তার আগে পর্যন্ত তাকে কোনো রকম প্রোটেকশন না দিয়ে, যেটা নিউজের মাধ্যমে জানা গেছে, এরকম একটা জায়গায় কিভাবে শুটিং করতে নিয়ে যাওয়া হয় এবং তার জন্য তোমার কি মনে হয় রেসপন্সিবিলিটিটা কার দিকে যায়? ওর সঙ্গে আমার বহু বছরের আলাপ, বহু বছরের আ আমার কলিগও এইভাবে চলে যাবে। তারপরে আমরা বিভিন্ন রকম নিয়মাবলী নিয়ে আসবো। তো স্ট্রেট ফরওয়ার্ড হলে কাজের ক্ষেত্রে কি কোনো এফেক্ট পড়ে? ফিল্ম ইন্ডাস্ট্রি বাকি কাজের তুলনায় মেয়েদের স্ট্রাগল কি বেশি এই ইন্ডাস্ট্রিতে? তোমার কি রোমান্টিক মুভিজের থেকে অ্যাকশন মুভিজ করার ইচ্ছে বেশি? আচ্ছা আমি কি এটা আমি এরমভাবে ধরছি। কেন কেন কেন? ফেক ফেমিনিস্টের একটা উদাহরণ দাও, ফেক ফেমিনিজমের। I think reverse feminism is fake feminism. আগামীতে কি ধরনের সিনেমায় পাওলিকে দেখা যাবে? আহ, যে ধরনের হ্যাঁ বিবি পায়রাও বলে দিয়েছে। ওকে, এবং যে সকল ইয়াং মেয়েরা তোমায় দেখছে তাদের জন্য কি অ্যাডভাইস থাকছে? হার্টটা কোনোদিন তৈরি করলে ঠিকঠাক তৈরি করো, এরকম করো না। সেটা কি রিয়েল লাইফে? নমস্কার, আমি শাহানা। স্টোরি উইথ শাহানার আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের সঙ্গে যে বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন, তিনি চলচ্চিত্র জগতের অন্যতম মুখ। টলিউড বলিউড ছাড়িয়ে তার সিনেমা খ্যাতি পেয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও। আর দেরি না করে তাকে স্বাগত জানাই। লেটস ওয়েলকাম দি ওয়ান অ্যান্ড অনলি, ভেরি ট্যালেন্টেড অ্যান্ড গর্জিয়াস পাওলি দাম। আমি শুরুটা থ্যাংক ইউ দিয়ে বলবো, যে থ্যাংক ইউ সো মাচ, তুমি তোমার প্রিশিয়াস টাইম আমাদের দিয়েছো এবং স্টোরি উইথ শাহানাতে তোমায় পেয়ে আমরা খুবই আপ্লুত। কেমন আছো? চলছে। তুমি যে এসছো নর্থ বেঙ্গল থেকে, শিলিগুড়ি থেকে অল দ্য ওয়ে টু কলকাতা আমার ইন্টারভিউ করার জন্য, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর তোমার টিমকে অনেক ধন্যবাদ। এটা আমাদের অডিয়েন্সের ভালোবাসা, যে আমার মনেই হয় না এই জার্নিটাকে জার্নি। কারণ প্রথমত আমার যাদেরকে এত প্রিয়, ছোটবেলা থেকে যাদেরকে দেখেছি, পর্দায় যাদেরকে দেখছি এখনো অনবরত, তাদের সামনে সুযোগ পাই আমি ইন্টারভিউ করার, এবং আমার অডিয়েন্স সেটা ভীষণ ভালোবাসে। সেই কারণেই হয়তো সেই টায়ার্ডনেসটা আর ফিল হয় না। এবার শুরু করব, এই এতগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছো, শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রিতে নয়, বলিউডে এতগুলো কাজ করেছো, তো এক্সপিরিয়েন্স জার্নি এখন এসে কি মনে হয়, কি রকম ছিল অভিজ্ঞতা? বিউটিফুল এক্সপিরিয়েন্স। মানে আমি যদি জার্নিটাকে প্রথম থেকে ভাবি, তাহলে আই উড সে ইটস আ বিউটিফুল রোলার কোস্টার রাইড। ইটস লাইক আ ফেরি টেল। যেখানে আমি জানতামই না যে আই উইল বিকাম দ্য ভয়েস অফ মাই ওন স্টোরি। আমি জানতামই না যে আই উইল বিকাম দ্য সেন্টার অফ মাই স্টোরি অ্যান্ড দ্য প্রিন্সেস অফ মাই স্টোরি অ্যান্ড মাই ওয়ার্ল্ড, উইচ ইজ সিনেমা। সো অ্যান্ড সেটা সম্ভব হয়েছে একমাত্র আমার দর্শকের ভালোবাসা, তাদের এত বছর ধরে তাদের যে এনকারেজমেন্ট, তাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনও বলবো আমি, যেটা ভালো লাগার তারা বলেছে, যেটা হতেই পারে। সিনেমা ইজ আ ওপিনিয়নেটেড স্পেস। তো কোনো কাজ কারোর ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, বাট দ্যাট ইজ দ্য, আই থিঙ্ক দ্যাট কিপস মি গোয়িং সামহাউ, যে অনেস্ট ফিডব্যাকটা আমি আমার দর্শকদের থেকে সবসময় পাই। তোমায় যদি জিজ্ঞেস করি, যে ফিল্ম ইন্ডাস্ট্রি এমন একটা প্লেস যেখানে এন্টার করাটা একটু টাফ, তাই না? তো এন্টার করাটা তোমার জন্য বেশি টাফ ছিল, নাকি এই এতগুলো বছর কাজ করার যে কনসিস্টেন্সি, এটা একটু টাফ দেখো ছিল? আমি না টাফ ব্যাপারটা ভাবিনি, কারণ আমার এন্টার করাটা হঠাৎ করেই হয়েছে, ডিফল্ট অফ ডেস্টিনি, হোয়াটএভার ইউ ক্যান সে। বাট আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছিলাম, আমি একাডেমিক্সে ছিলাম, মাস্টার্স করছিলাম, আমি ভেবেছিলাম রিসার্চ করবো, আমি কোনোদিন অভিনেত্রী হব সেটা আমার ছিল না, মানে আমার কল্পনাতেও ছিল না, বাট আমার ভাবনাতেও ছিল না। আহ, যে কোনো মধ্যবিত্ত বাঙালি পরিবারে বড় হলে নাচ গান নাটক সবকিছু নিয়ে একটা কালচারাল স্পেসে বড় হওয়া, সেটা আমার সুযোগ হয়েছিল থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমার মা গান শেখান,
আমার দাদু খুব ভালো ভায়োলিন বাজাতেন। সো ওইরকম একটা কালচারাল স্পেস। আমি বহু জায়গায় নাটক করেছি, পারফর্ম করেছি। শিশুরঙ্গন বলে একটা ছোটদের নাট্য সংস্থা ছিল। শৈলেন ঘোষ উনি ট্রেন করতেন, মানে উনি আমাদের মধ্যে আর নেই। শিশু সাহিত্যিক শৈলেন ঘোষের কথা অনেকেই জানে। তো ওনার কাছে আমার হাতেখড়ি ছিল আরকি, যখন আমি ও। নার্সারি কেজিতে। সো আমি একটা স্টেজ, মানে একটা উইংস থেকে একটা উইংস এ জোনাকি পোকা ফার্স্ট আমি হয়েছিলাম। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ক্যারেক্টার হুইচ আই হ্যাড গট। তো আমার ক্ষেত্রে আমি বলব যে মাস্টার্স করতে, করতে হঠাৎ মানে আমি পড়াশোনা করতে, করতেই আমি হঠাৎ করে অফার পেলাম। আর সেখান থেকে আমার ১ম কাজ, যেটা জীবন নিয়ে খেলা। মানে জীবন নিয়ে খেলতে হবে এরমভাবে মানে সেটাও ভাবিনি। বাট তারপর থেকে একটার পর একটা কাজ হতে থেকেছে, যোগাযোগ হতে থেকেছে, সুযোগ হতে থেকেছে, অ্যান্ড ডেফিনিটলি আমি বলব দ্য মাইলস্টোন আমার ক্যারিয়ারের ক্ষেত্রে কালবেলা, যেটা গৌতম দার পরিচালনায়। কিছুদিন আগেও তুমি সেটা পোস্ট করেছো, আমরা দেখেছি সেই ক্যাপশনটা ফেসবুকে, তার বার্থডে উইশ করে, তাই তো? বার্থডে উইশ না, ওই কলকাতার শেরিফ হলেন গৌতম দা, তাই জন্য সেটা উইশ করে একটা আমি দিয়েছিলাম। বার্থডে তো গৌতম দার আসছে। সো ইট ইজ কাইন্ড অফ, ওই কারণে বলবো এটা খুব সুন্দর একটা, ইট হ্যাজ বিন আ রাইড ফর মি, জার্নি ফর মি। আর বিভিন্ন রকমের কাজ করার অভিজ্ঞতা, বিভিন্ন রকম মানে ইউনিটে ভেটারেন ডিরেক্টরস যারা আছে, পরিচালক যারা আছে, নিউ কামার্স প্রথমবার পরিচালনা করছেন, এরকম অনেকের সঙ্গে আমি কাজ করেছি। সো আই লাইক দ্যাট ওভারঅল একটা। তুমি এত ইজিলি করে বললে যে এই ব্যাপারটা, আমার মনে হয় না এতটাও সমান ছিল রাস্তাটা, তাই না? কারণ তুমি প্রথমে মেনশন করেছো অনেকটা রোলার কোস্টার ছিল রাইডটা। হ্যাঁ, বাট আই অ্যাজ লাইক আ রোলার কোস্টার রাইড অ্যাকচুয়ালি। নাইলে অ্যাডভেঞ্চার হয় না, সিনেমার মধ্যে অ্যাডভেঞ্চার না থাকলে কি করে হবে? অ্যাবসলিউটলি। আর যেকোনো রাইডে, মানে আমি একটু পছন্দ করি এগুলো, যেকোনো রাইডে আমি ফ্রন্ট সিটে বসি। আচ্ছা, ওকে। তাহলে মানে ভিউটাও এনজয় করা যায় এবং রাইডটাও। উত্তেজনাটার মানে ওই রাইডের উত্তেজনাটা এনজয় করা যায়। তো যদি খুব ফ্ল্যাট রাইড হয়, মানে তোমার কিছুই মনে হলো না, হেলদোল কিছুই, তাহলে তুমি বুঝবে কি করে, মানে তোমার ওই ভালো লাগার বহিঃপ্রকাশটা হবে কি করে? সো ইট হ্যাজ টু বি গ্রাফ, তো জীবনের কোনোদিন ফ্ল্যাট যায় না, তাহলে উই আর ডেড। সো ইট হ্যাজ টু বি আপ অ্যান্ড ডাউন দ্যাট ওয়ে, আমার মনে হয়। অ্যাজ অ্যান অ্যাক্টর লাইফে সবথেকে বেশি চ্যালেঞ্জেস কি ফেস করেছো? একটা চ্যালেঞ্জ এরকম বলো যেটা তোমায় সবসময় করতে হচ্ছে, এখনো করে যাচ্ছো। ব্রেকিং স্টিরিওটাইপ। ব্রেকিং স্টিরিওটাইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যার জন্য মানে যে কারণে বিবি পায়রা, যে কারণে ঝুমা চরিত্রটা করা, আর এইরকম মানে এরকম একটা স্ক্রিপ্ট, অর্জুন দত্ত আর আশীর্বাদ, অর্জুন দত্ত আমাদের পরিচালক বিবি পায়রার, আশীর্বাদ হচ্ছে কো রাইটার ওরা যে এরকম একটা সাবজেক্ট লিখতে পারে, উইমেন ওরিয়েন্টেড মেইন স্ট্রিম ফিল্ম, আর আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি ওখানে, কিন্তু বেসিক্যালি ফ্লড চরিত্রগুলো, আর মানে যেরকম মানুষ হয়, মানুষ তো আর সবকিছু নিয়ে, সবকিছুর ডিসিশনে যে সঠিক হয়, সবটা পদক্ষেপই একদম ঠিকঠাক হয় জীবনে, সেটা তো হয় না। আমরা সিচুয়েশন অনুযায়ী অনেক Absolutely. ডিসিশন নিই। কারণ আমরা মানুষ, আমরা তো আগের থেকে বুঝতে পারি না যে এরকম একটা কিছু হতে পারে, আনলেস ইউ আর আ ভিশনারি দ্যাট ওয়ে। সো সেইখান থেকে দাঁড়িয়ে ইটস আ ভেরি, ঝুমা বলবো খুব এক্সপেরিমেন্টাল একটা চরিত্র আমার ক্ষেত্রে। সেই আমরা আগে থেকে দেখে আসছি যে ফিল্ম, ওয়েব সিরিজ একটা সময়ে ভীষণ মেল সেন্ট্রিক হতো, এখন উইমেন সেন্ট্রিক সিনেমা অনেক বেশি আমরা পাচ্ছি। অডিয়েন্স হিসেবেও আমি একজন মেয়ে হিসেবে আমার ভীষণ ভালো লাগে যখন আমি কোনো উইমেন সেন্ট্রিক হুম, ক্যারেক্টার দেখি। ইভেন কি লাস্ট আমরা হুম, কৌশানী মুখার্জির একটা ইন্টারভিউ নিয়েছি, হুম। সেখানেও তার একটি হইচইতে ওয়েব সিরিজ ছিল এবং সেটাও উইমেন সেন্ট্রিক ছিল। তো এখন তোমার মনে হয় যে মেয়েদেরকে কেন্দ্র করে মুভিজ, ওয়েব সিরিজ বেশি তৈরি হচ্ছে? আমার লড়াইটা তো প্রথম থেকে তাই ছিল, মানে উইমেন ওরিয়েন্টেড, মানে তুমি আমার ফিল্মোগ্রাফি যদি দেখো, বেশিরভাগ আমি উইমেন ওরিয়েন্টেড সিনেমা করেছি, কারণ আমি সেই কথাগুলো বলতে চেয়েছি, মানে আমি যে কথাগুলো মানুষকে বলতে চাই, বা শিল্পী হিসেবে আমাদের কিছু বলার থাকে, বা আমাদের সিলেকশনের চয়েসটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, যে আমি আসলে কি স্ট্যান্ড পয়েন্টটা নিচ্ছি। না, আমি তো অ্যাক্টিভিস্ট নই, সো ইট হ্যাজ টু, হোয়াট এভার আই হ্যাভ টু সে about women, about life, about human, it has to be through my cinema, সেটা আমার 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 খালি মনে হতো। তো বরাবরই আমি উইমেন ওরিয়েন্টেড কাজ করেছি। মেইন স্ট্রিম খুব একটা যে উইমেন ওরিয়েন্টেড হতো তা নয়।
কিন্তু এই পরিবর্তনটা আমরা চেয়েছিলাম, মানে মানে আই একদম। এম ওয়ান অফ দ্য যোদ্ধা বলতে পারি অফ দ্য এন্টায়ার মুভমেন্ট। তো সেখান থেকে আজকে আমার উদ্দেশ্যটাই ছিল যাতে আমাদের নেক্সট জেনারেশন, তার পরের জেনারেশন খুব সহজাতভাবে যেন তাদের কাছে এই স্ক্রিপ্ট গুলো আসে, একদম ঠিক। যেটা আমাদের ক্ষেত্রে একটু লড়াই করতে হয়েছিল। বা আমাদের ভেবে, মানে আমাকে ভেবে যদি কেউ কিছু লিখে থাকে সেটা আলাদা কথা, যে সবসময় যে সেটা সম্ভব সেটা নয়। সো ওই ভাবনাটা তৈরি করা Absolutely. পরিচালকদের মাথায় বা পরিচালকদের থেকে খুব স্পন্টেনিয়াসলি বিষয়টা আসা দরকার, যে একে নিয়ে এটা করা যায়, একে নিয়ে এটা ভাবা যায়, একটু অন্যরকম কিছু লেখা যায়। সো সেইটা আমি ভীষণভাবে চেয়েছিলাম, অ্যান্ড দ্যাটস দ্য জার্নি উইচ আই হ্যাভ ডান সো মেনি ইয়ার্স। তো এখন ভালো লাগে আমার যে যখনই তুমি কথাটা বললে যে ওই ইন্টারভিউটা দিয়েছিল, কৌশানি একটা ইন্টারভিউ দিয়েছিল, নিশ্চয়ই আরো সবাই ইন্টারভিউ দিয়েছে যে তারা উইমেন ওরিয়েন্টেড কাজ কাজ করছে। করছে। অ্যান্ড এখন স্কিন টোনের উপর ডিপেন্ড করে কাস্ট হয় না। সো একদম। দ্যাট আই হ্যাভ কমপ্লিটলি ইরাডিকেটেড ফ্রম বেঙ্গল ইন্ডাস্ট্রি। এইটা আমি ভীষণ চেয়েছিলাম, যে স্কিন টোনের উপর ডিপেন্ড করে কোনো হিরোইন হবে না, বোন হবে। হিরোইন হলেই ফর্সা হবে। একদম। মেলানিন কাউন্টের উপর তো একদম, ডিপেন্ড করে না একদম, কাস্টিংটা। একদম। আই এম সরি। হ্যাঁ, তো কেনই বা হবে সেটা? মানে একটু আহ, ধরো অন্য ধরনের যাদের আনকনভেনশনাল লুক, যাদের একটু আনকনভেনশনাল, মানে সবটাই, মানে ওভারঅল একটা পার্সোনালিটি যাদের, তারা মূলধারার ছবিতে মানে লিড চরিত্র করতে পারবে না, তার তো কোনো মানে নেই। ইটস ইউ হ্যাভ টু বি আ পারফর্মার, ইউ হ্যাভ টু বি আ গুড অ্যাক্টর, সো ইউ ক্যান পুল অফ এনি কাইন্ড অফ এখানে আমি একটা ক্যারেক্টার। বিষয় অ্যাড করতে চাইবো, উই হ্যাভ সিন সিরিয়ালস, উই হ্যাভ সিন মুভিজ যেখানে ফর্সা নায়িকাদেরকে কালো বানিয়ে তারপর অ্যাক্ট করতে দেওয়া হয়েছে। উই হ্যাভ সিন সাচ প্রজেক্টস, যে প্রজেক্টগুলোতে অনেক মানুষ এখন প্রশ্ন তোলে। আগে হয়তো বা সেই মাধ্যমটা ছিল না, এখন সোশ্যাল মিডিয়া আসার পর অনেকটা ইজি হয়েছে যে অডিয়েন্সের ফিডব্যাক গুলো তোমাদের কাছে পৌঁছচ্ছে, পরিচালকদের কাছে পৌঁছচ্ছে। তো সোশ্যাল মিডিয়ার এই এরাটাকে তুমি কিভাবে দেখো? এই নেগেটিভ কমেন্টস, ফিডব্যাক এটা হেল্প করে গ্রো করতে, আর একটু মানসিক যন্ত্রণা দেয়? I don't think it's necessary. We overthink about social media a lot. If somebody is monetizing social media, great. Otherwise, তোমার প্রয়োজন কাছে নেই। সেটা ম্যাটার করে না? তুমি কমেন্টস পড়ো? পড়ো না? খুব একটা পড়ি না আমি, কি আমার ভালো সাথে। ভালো কমেন্ট করে এত। তাহলে আমাকে এসে বলুক না। সো সোশ্যাল মিডিয়াটা আমার কাছে সত্যি খুব একটা, মানে কাজের জন্য আমাদের সবার মানে শুধু সংবাদ মাধ্যমে সবকিছু তো বলার নয়, সমাজ মাধ্যম আমরা অনেক কিছু বলি আজকাল। আর সেটা অনেকে পছন্দ করে, এরকম কফি খাচ্ছে, ঘুম থেকে উঠছে, দর্শকদের সঙ্গে কানেক্ট করছে, বাট দ্যাটস ফ্যান্টাস্টিক। দ্যাটস আ পার্সোনালিটি অফ আ পারসন। আমার ওইটাই নেই, একেবারে নেই। সো আমি খুব প্রাইভেট মানুষ। আমি একটু আ কি করছি না করছি খুব খুব একটা জানান দিতে পছন্দ করি না। আমি আমার স্পেসেই থাকতে পছন্দ করি, আমার জগতেই থাকতে পছন্দ করি। আর সেই জগৎটা সম্বন্ধে জানতে গেলে সবটা একটা বাটন প্রেস করে জেনে যাওয়া হয়? মানে সোশ্যাল মিডিয়ার কিছু তো কিউরিওসিটি থাকতে হয়। ব্যক্তিগত কিছু জিনিস রাখতে হ্যাঁ, হয়। আমার জানি না, আমি ভেরি, ভেরি প্রাইভেট পারসন। সেই কারণে সোশ্যাল মিডিয়াটা আমার কাছে, আমার টিমকে আমি হ্যাটস অফ দেব যে ওরা আমাকে খুব পুশ করে অনেক কিছু। মাঝে মধ্যে আমি যেরকম হাইবারনেশন এ চলে যাই, উধাও হয়ে যাই, ওরাও উধাও হয়ে যায়। সো ইটস আই থিংক সোশ্যাল মিডিয়াতে অনেকের কাছে খুব জরুরি গুরুত্বপূর্ণ একটা জায়গা। বাট আই ডোন্ট থিংক ইটস ফর মি। মানে আমার কাজের জন্য, মানে যদি তোমরা ফলো করে থাকো আমার সোশ্যাল মিডিয়াতে, এরকম নয় যে সবটা খুব অর্গানাইজড ভাবে ব্যাপারটা করা। ক্যান্ডিড ভাবে করা। হ্যাঁ, ইটস লাইক কোনো একটা ছবি আসছে, সেই ছবির সম্বন্ধে মানুষকে জানাতে হবে। সো ইটস আ প্ল্যাটফর্ম অফ প্রমোশন ফর মি, ফর মাই ফিল্মস। মানে তুমি শুধু কাজের জন্যই হয়তো সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার হ্যাঁ, করছো। হ্যাঁ, এক হ্যাঁ, কথায় হ্যাঁ। বলতে গেলে এটা হচ্ছে। তোমার থেকে আমি যেটা জানতে চাইবো যে তুমি যখন কাজ শুরু করেছিলে একদম শুরুর টাইমে, আর এখন তুমি কাজ করছো, দুটো ম্যানেজমেন্ট, দুটো প্রোডাকশনে কি ডিফারেন্সেস এখন দেখতে পাও? দিস ইজ 2026, তুমি তো কাজ অনেকটাই আগে শুরু করেছো। ওই সময়ে যে প্রোডাকশন হতো, ফিল্ম তৈরি করা হতো, কাজ হতো, এখন যেই কাজগুলো হয়?
আমরা টেকনোলজি ওয়াইজ তখন অতটা অ্যাডভান্স ছিলাম না। আচ্ছা। আমরা আ বহু কাজ করেছি, যেরকম ফিল্মে শুট করেছি। অ্যান্ড ফিল্মে শুট করলে মানে তোমাকে আ মানে যদি তোমার এনজি হয়, নট গ্রান্টেড হয় কোনো শট, বা তুমি ভুল করতে থাকো একটার পর একটা, তো প্রচুর লস হয়। মানে ইটস আ হিউজ লস ফর প্রোডিউসার্স। সে কারণে আমাদের রিহার্সালস হতো, আমাদের ওয়ার্কশপস হতো। সো প্রসেস ওয়াজ ভেরি ডিফারেন্ট। আমরা যখন ডিজিটাইজ হয়ে গেছে, ডিজিটালে চলে এসেছি, হুম। তখন অনেকটা রিল্যাক্সড হয়ে গেছে বিষয়টা। মানে আমরা আম মনিটেক করে নিই, বিকজ আ স্টকের যে খরচা, সেটা ডিজিটালে সেই বিষয়গুলো থাকে না। সেটা একটা প্রসেস অফ ফিল্ম মেকিং, দ্যাটস আ ডিফারেন্স অফ। কিন্তু সেখানে একজন অভিনেতার অ্যাপ্রোচটাও খুব ইম্পোর্টেন্ট। আমাদের অ্যাপ্রোচ মানে আমরা যখন শুরু মানে যে সময়টা আমি স্টকের কথা বলছি, সে সময় ফিল্মে শুট করেছি, খুব একটা ক্যাজুয়ালি নিতে পারতাম না সবকিছু। বিকজ আই এম আনসারেবল টু মাই ডিরেক্টর অ্যান্ড প্রোডিউসার যে আমি কি কাজটা করছি। সো our focus was very different. সো এখন ক্ষেত্রে আমরা অনেকটা মানে সেই দিক থেকে আমরা অনেকটা, আমি বলব যে আমরা সেফগার্ড হয়ে আছি, যে আমাদের অতটা ভাবতে Do you হয় না। feel এখন actor actressরা যথেষ্ট privileged? ডেফিনিটলি we are privileged. বাট ওই প্রিভিলেজটা তো আসবে সময়ের সাথে, সাথে। আমি আমি যে স্ট্রাগলটা করেছি বা যেই বিষয় নিয়ে আমার সমস্যাগুলো হয়েছিল, সেটা তো আমার পরের জেনারেশনে হওয়ার কথা নয়। তাহলে কিসের জন্য কাজটা করছি? তাদের পথটা তো কিছু তো মসৃণ হতে হবে। আই এম নট অ্যান অ্যাক্টর লাইক শুধু আমার নিজের কথা ভেবে আমি সবকিছু করি। I have to think about what I'm doing, which are the contents which I'm choosing. আমি কি রেখে যাচ্ছি আমার দর্শকের জন্য, আমার নিজের জন্য কি রেখে যাচ্ছি। সো ইটস আ কাইন্ড অফ You believe to keep a legacy behind? সিনেমা ইজ মাই অনলি লেগেসি। Absolutely, absolutely. এবারে জিজ্ঞেস করতেই হয় কারণ যেই প্রশ্নগুলো বারবার সম্মুখীন হতে হচ্ছে, এখন যেই ব্যাপারটা নিয়ে এত শোরগোল, মানুষজন এত উত্তেজিত। আগের সিনেমা শুটিং এর সময় তোমাদের নিরাপত্তা, একটা প্রোডাকশন হাউস যখন এত মানুষের সাথে কাজ করছে, প্রত্যেকজন সেই অফিস আওয়ারটা, ওয়ার্কিং আওয়ারটা তাদের রেসপন্সিবিলিটির আওতায় আসছে থাকছে। তো সেই সময় সেই সেফটিটা কতটা ছিল? ছিল কি? আদৌ ছিল? কিরম সেফটি নিয়ে তুমি মানে শুটিং এর সমস্তটা। প্রিকশন দেখো, আমি একটা জিনিস বলি, সেটা হলো যে আ আমি যে পরিচালকদের সঙ্গে কাজ করেছি, সেটা গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, অতনু ঘোষ, বা তারপর অঞ্জন দাস, হোয়াটএভার, পরপর। তাদের কাছে না মানে কাজ করার প্রসেসটা ওয়াজ ভেরি, দে ওয়ার লাইক টিচার, প্রফেসরস, আই ওয়াজ লাইক আ স্টুডেন্ট। বহু কিছু শেখার বিষয় ছিল, বিকজ আই স্টার্টেড ওয়ার্কিং। অ্যান্ড সিনেমা এত ভাস্ট একটা একটা সাবজেক্ট। বিষয় যে কত কিছু জানার থাকে, টেকনিক্যালি Absolutely, জানার থাকে, absolutely. অ্যাস্থেটিক্যালি জানার থাকে, কোন কালার কি, ইটস আ বিউটিফুল স্পেস, যেটা আমি বহু কাজ দেখতে পছন্দ করি অ্যাকচুয়ালি, বহু ভাষার কাজ দেখি। তো সেইগুলো আমাকে কিছুটা ইন্সপায়ার করেছিল, ইনফ্লুয়েন্স করেছিল। এইবার সেফটি মেজার্স নিয়ে যেটা বলি, তো আমার কাছে না ওটা একটা ইনস্টিটিউটের মতো ছিল যখন আমি কাজগুলো হুম। করতে গেছি আরকি, কাইন্ড অফ। তো আলাদা করে সেফটি মেজার্স আমি কি নিরাপদ জায়গায় নেই, সেটা কোনোদিন আমাকে ভাবায়নি, বিকজ ওরকম সিচুয়েশন তৈরি হয়নি। আসেনি। না, হয়নি। আমার কাছে সিচুয়েশন তৈরি হয়েছিল যে আমাকে এটা শিখতে হবে, এটা আমাকে জানতে হবে, এটা আমাকে পারফেক্ট করতে হবে। ঐরকম পরিস্থিতিতে আমি পড়েছিলাম। যে এটা এখানে ইটস আ নো ননসেন্স প্লেস। এখানে ইটস আ প্রফেশনাল ওয়ার্লড, ইটস অ্যান ইন্ডাস্ট্রি। অ্যান্ড আমি কারোর হাত ধরে আসিনি, তোমার কাজটা শিখতে হবে, আমার নিজের তাগিদেই শিখতে হবে। গ্রুম করতে হবে। সো ওই জায়গাটা আমার বেশি ছিল। অ্যান্ড নিরাপত্তার জায়গা যেটা তুমি বলছো, মানে ওভারঅল শুটিং এর তো অনেক সময় অনেক কিছু হয়। দেখো, অভিনেতা-অভিনেত্রীরা না মানে প্রাণের ঝুঁকি হাতে নিয়ে কিন্তু তারা অনেক রকম শট দেয়। মানে এরকম নয় যে আমরা সবসময় আ উই আর লাইক সারাউন্ডেড বাই আর অন্তরাজ। আমরা সবসময় একটা প্রিভিলেজ জোন এ বসে আছি। আমরা ফ্রন্ট লাইনার। মেক্সিমাম রিস্ক এক্সপোজার এ আমরা থাকি, অভিনেতা-অভিনেত্রীরা থাকে। তারপর ক্যামেরা ইউনিট ডেফিনিটলি থাকে, আর লাইট ডিপার্টমেন্ট থাকে। এই ৩ টে ইউনিট ইস এক্সট্রিমলি exposed to any kind of hindrance that comes, বা hazards that I comes was during I was shooting. just about to say this कि ऑडियंस যে গ্ল্যামারটা যে পর্দায় কাজটা দেখে তার behind the scene is it can be dangerous, it can be
এনিথিং মানে খুব হার্ড ওয়ার্ক করে তারপর কিন্তু সেই গ্ল্যামারটা আনতে হয় পর্দায়। অবশ্যই there's a lot of হার্ড, sacrifice. অ্যাবসলিউটলি। আহ ঝড়, জল, বৃষ্টি, আহ চড়া রোদ, টপ সান, বরফে, সব সব জায়গায় anywhere মাইনাস like প্লাস নাথিং মানে ম্যাটার্স। হ্যাঁ, nothing matters. So you have to be mentally fit. You have to be অ্যাবসলিউটলি। fit not just physically. Mental fitness is so important that you can pull off any kind of uh, job. ওই সময় এত স্ট্রেসে বা প্রেশারে আমরা একটা প্রেশারে তো থাকি, আমাদের একটা কাজ তুলতে হবে, আমাদের একটা নাম্বার অফ ডেজ নির্ধারিত করা থাকে, এরকম নয় ডেডলাইন যে বলে একটা জিনিস হ্যাঁ থাকে। থাকে, তো তার মধ্যে আমাদের অনেক কিছু করতে হয়। আর আমার মনে আছে ফ্যামিলি অ্যালবাম বলে একটা ছবি আমি শুট করেছিলাম। আম সেটা আমার আর স্বস্তিকার অ্যাকচুয়ালি ১০-১২ বছরের আগের কাজ। তারপরে ১০ বছর আবার পর আবার বাদে সেই আবার জুটি ফিরছে। মানে আমরা একসাথে কাজ করছি বিবি পায়রাতে। যেহেতু তুমি বলেই দিলে আমি প্রসঙ্গটা একদম ক্লিয়ার করে অডিয়েন্সকে জানাতে চাই। আগামী ১০ই এপ্রিল মানে আমাদের এপিসোডটা রিলিজ হওয়ার ঠিক পরেই কিন্তু আপনারা দেখতে চলেছেন সিনেমার বড় পর্দায় আবারও সেই ১০ বছরের জুটিকে রিটার্ন টু দি বিগ স্ক্রিন। স্বস্তিকা দি এবং তার সাথে থাকছে পাওলি দি। এবার ছবির ব্যাপারে দুটো লাইন আমাদের অডিয়েন্সকে বলে দাও। 10th এপ্রিল রিলিজ করছে গোটা বাংলায়। আপনারা দেখতে যান ছবিটা। আর খুব আ আনন্দ করে আমরা কাজটা করেছি, একসাথে কাজটা করেছি। আর ওই জুটির কথা যেটা বলল, এখানেও স্টিরিওটাইপ ভাঙা। সবসময় ছেলে-মেয়ে জুটি হবে কেন? মেয়ে-মেয়েও তো জুটি হতে পারে। ছেলে-ছেলে জুটি হলে মেয়ে-মেয়ে হয় না। সো সত্যি স্বস্তিকার আমার ওই ১২ বছরের আগের যে কাজটা, ফ্যামিলি অ্যালবাম যেটা বলছিলাম, সেখানে একটা সিকোয়েন্স ছিল যেটা আমরা মন্দারমণিতে শুট করছিলাম। আ আমার যে চরিত্রটা সেটা বেসিক্যালি সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে। ও ভেসে যাবে, সুইসাইড করতে যাচ্ছে, তলিয়ে যাবে আরকি। কাইন্ড অফ মানে শি গেটস ড্রাউন্ড। ওরকম একটা সিকোয়েন্স। আর তীরে হচ্ছে স্বস্তিকার চরিত্রটা এরকম পাগলের মতো ওকে খুঁজে যাচ্ছে। সো দ্যাট ওয়াজ আ ড্রোন শট। মানে এবার ড্রোন শটে কি হয়েছে, আমার গলা জল অব্দি আমি চলে গেছিলাম। সো টেকনিশিয়ানস যারা ইউনিট যারা আমার টিম মেম্বার্স যারা সবাই পাড়ে ছিল, তারা প্যানিক করতে শুরু করলো একটা সময়। উই হ্যাড অল কাইন্ড অফ মেজার্স। আমাদের ডুবুরি ছিল, আমাদের নৌকা ছিল, আমাদের লাইফ জ্যাকেটস ছিল। আহ, কিন্তু কিছু শট তো দিতে হয় বিকজ একটা পারফেক্ট শট দেওয়ার জন্য আমরা শিল্পীরা আমাদের নিজেদেরও ভুলে যাই। ওই যে আমরা এতটাই মগ্ন হয়ে যাই চরিত্রে, সেই কারণে আমি বারবার বলি যে ওই মুহূর্তে দাঁড়িয়ে আহ, আমরা কেউ নিজেরা নই, আমরা চরিত্রটা। সো আমাদের আশপাশের বিষয়টা যখন আমরা ভুলে যাই, দেন কামস দ্য টিম ওয়ার্ক। যে যদি সেরকম পরিস্থিতি হয় যে আমাকে আমার টিম মেম্বার্সরা ওখান থেকে সেফগার্ড করে বার করতে পারবে কিনা, ওই ট্রাস্টটা থাকতে হয়, ওই বিশ্বাস থাকতে হয় একটা টিমের উপরই। দ্যাটস ওয়াই ইটস আ সিনেমা, ইজ আ টিম এই ওয়ার্ক। স্টোরিটা আমাদের ভাবাচ্ছে বিকজ যখনই তুমি সমুদ্রের কথা বলছো, এই সিনগুলোর কথা ভাবছো, আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি। এই টপিকটা নিয়ে আমি ইনফ্যাক্ট এইটা তো একটা বললাম, আরো অনেক ইনসিডেন্ট আছে এরকম আছে এরকম যেটা আছে যেরকম তোমাদের করতে নাটকের হয়। মতো যখন আমি করছি, যেটা কেয়া চক্রবর্তীর বায়োপিক। ওনার সবাই জানে শুটিং করতে গিয়ে উনি ডুবে গেছিলেন। দেয়ার আর ডিফারেন্ট মানে ইয়ে আছে আর কি, এক একজনের বক্তব্য Opinion আছে, ওপিনিয়ন হ্যাঁ। আছে এক একটা। বাট আমরা যখন শ্যুটটা করেছিলাম, আমরা মার্চ এন্ডে শ্যুট করেছিলাম আচ্ছা। ফলতাতে। তো সেখানে যে ওই ভেসে আছে যে হুম, গঙ্গায় হুম। যে সিকোয়েন্সটা আমার, সেখানে আমার হারনেস ছিল, সেখানে আমার ফাইট মাস্টার ছিল, সেখানে আমার অ্যাসিস্ট্যান্ট ফাইট মাস্টার ছিল, ডুবুরি ছিল, নৌকা ছিল, লাইফ জ্যাকেট ছিল। ইনফ্যাক্ট যারা যে টেকনিশিয়ান, যে টিম মেম্বার যারা আমার কাছে আসছিল নিচে, তার প্রত্যেককে লাইফ জ্যাকেট পরতে হয়েছিল। সো উই হ্যাড অল দিস কাইন্ড অফ Protections. প্রোটেকশনস। বাট স্টিল গঙ্গায় তো ভাসতে আমাকেই হয়েছিল। স্টিল সো উই আর এক্সপোজ টু অল কাইন্ড অফ থিংস। তখন যদি কেউ বলে যে কেন আমরা আগুনে ঝাঁপ দিলাম, কেন আমরা জলে নামলাম, ওটা তো আমাদের পার্ট অ্যান্ড পার্সেল অফ আর প্রফেশনাল স্পেস। দ্যাটস দ্য প্রফেশনাল হ্যাজার্ড দ্যাট উই গো থ্রু। প্রত্যেকটা প্রফেশনের একটা আলাদা আলাদা নিয়ম আছে, তো আমরা করি সেটা। আর আমৃত্যু আমরা আমরা সব শিল্পীরাই তাই করব, যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়। তুমি জিজ্ঞেস করে নাও প্রত্যেকে। অ্যাকশন সিকোয়েন্স যখন আমরা করি, গাড়ি নিয়ে অ্যাকশন সিকোয়েন্স আমি করেছি, এটা আমার হিন্দি ছবিতে করেছি, জিপ চালিয়েছি আমি, কালিতে করেছি আমি, ইয়ে নিয়ে রিগে ক্যামেরা নিয়ে। ইট ওয়াজ সো উই নো যে মানে কিছু একটা হতেই পারে,
কিন্তু আমাদের সেফটিটা শুধু কি আহ, আমরাই দেখবো? পয়েন্ট। সেই মানুষটির সাথে আমার তো আর দেখা হলো না, যে শুটিংটার কথা তোমায় আমি বলছিলাম কৌশানীদির সাথে, সেম হইচইয়ের অফিসে তাকে আমরা দেখলাম, সহজ কথা, শুট করতে, এবং তিনি যখন বেরিয়ে আসছিলেন আমায় চেনে না, আমি একান্তই নতুন একজন মানুষ তার সামনে, একটা সুন্দর স্মাইল করে তিনি বেরিয়ে গেলেন, এবং বেরিয়ে এসে আমি তাকে ইনস্টাগ্রামে টেক্সট করলাম, আই এম গেটিং ভেরি ইমোশনাল, যে দাদা, উই ওয়ান্ট ইউ টু বি আর গেস্ট, বিকজ তুমি পডকাস্ট করছো এবং তোমার থেকে আমার অনেক কিছু শেখার আছে। এবং তার কিছুদিন পর উই হার্ড দিস নিউজ, যেটা অত্যন্ত দুঃখজনক, এবং এটা নিয়ে যেভাবে মানুষজন কথা বলছে, আই এম নট কেপেবল যে এতটা ভালো করে আমি কথা বলতে পারবো, বাট আমার মনে হয় একজন অভিজ্ঞ অভিনেত্রী হিসেবে তোমার থেকে এই প্রশ্নটা আমার জিজ্ঞেস করা উচিত, এবং মানুষেরও এটা জানা উচিত, এত ভালো একটা মানুষ, এত ভালো একজন অভিনেতা, যিনি চলে যাওয়ার পর এত শোরগোল, তার আগে পর্যন্ত তাকে কোনো রকম প্রোটেকশন না দিয়ে, যেটা নিউজের মাধ্যমে জানা গেছে, এরকম একটা জায়গায় কিভাবে শুটিং করতে নিয়ে যাওয়া হয়, এবং তার জন্য তোমার কি মনে হয় রেসপন্সিবিলিটিটা কার দিকে যায়? যার কথা বলছো রাহুল, ওর সঙ্গে আমার বহু বছরের আলাপ, বহু বছরের আহ, আমার কলিগও, বন্ধু তো বটেই, মানে আমরা সবাই সবার সাথে খুবই লিঙ্কড থাকি আর কি আমাদের কাজের সূত্রে। বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি কাগজের বউ থেকে অ্যাকচুয়ালি আমাদের একসাথে কাজ করা, তখন থেকে তো বহু কাজ, বহু গুরুত্বপূর্ণ কাজ। লাস্ট যে কাজটা আমরা একসাথে করেছিলাম ছাদ, যেটা এনএফডিসির ছবি, কালই আমার ফার্স্ট ডেবিউ ওটিটি, সেখানেও আমার বিপরীতে ছিল। ক্ষত, ইটস ওয়ান অফ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম অফ মাই ক্যারিয়ার, সেখানেও ছিল, আমার হাজবেন্ডের ক্যারেক্টার করেছিল, ছাদে আমার হাজবেন্ডের ক্যারেক্টার করেছে। তো আমরা বহু হইচই বলে একটা সিনেমা আমরা করেছি, আজব প্রেম এবং বলে এক বহু কাজ করেছি। সো ওর মতো অভিনেতা খুব কম হয়, মানে যে আনপ্রেডিক্টেবল, ইনস্টিংটিভ, ইমপ্রম্পটু, স্পন্টেনিয়াস, ভীষণ অন্যরকম। আর কোনো প্রজেক্টও আছে শুনলে আমার আমার ব্যক্তিগতভাবে খুব আমি খুশি হতাম, কারণ এক সিনটাই আমি জানি কিরকম হবে, মানে অন্যরকম একটা লেভেলে চলে যাবে। আমি আনফর্চুনেট বলবো না ইনসিডেন্ট, ইটস শেমফুল ইনসিডেন্ট। লজ্জা হওয়া উচিত আমাদের যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এরকম একজন অভিনেতাকে হারাই, আমাদের ব্যর্থতা এটা, আমরা রাখতে পারি না শিল্পীদের। কেন এই ঘটনাগুলো হবে? আমার মনে হয় এসওপিটা অনেক আগেই হওয়া উচিত ছিল, যে মানে একজন শিল্পী এইভাবে চলে যাবে, তারপরে আমরা বিভিন্ন রকম নিয়মাবলী নিয়ে আসব। তো বেসিক আমার মনে হয় খুব একটা, মানে একটা প্রোটেকশন। আমরা যখন জলে কাজ করতে যাচ্ছি একরকম প্রোটেকশন থাকতে হবে, আগুনে কাজ করতে যাচ্ছি একরকম প্রোটেকশন হবে, অ্যাম্বুলেন্স অ্যান্ড মিনিমাম সিপিআর এর একটা ডক্টর বা নার্স খুব বেসিক এটা। আমরা সবসময় তো সি বিচে কাজ করতে যাই তা না, আমরা তো পাহাড়েও যাই। 10 কিলোমিটার 15 কিলোমিটার মধ্যে যদি কোনো হসপিটাল না থাকে, আমরা সিনিয়র সিটিজেন নিয়ে কাজ করি, আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি। সো এটা তো খুব আমার বেসিক কিছু জিনিস। আমার মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব যে যার কাজটা করলে সবসময় আমরা টিম ওয়ার্ক ওই জন্য বলি। একজন প্রডিউসার, এক প্রযোজনা সংস্থা 100% হায়ারার্কির দিক থেকে তারা হাইয়েস্ট পয়েন্টে, দে আর আনসারেবল, দে হ্যাভ টু বি আনসারেবল, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, মানে দে হ্যাভ টু সে যে, কারণ তার আন্ডারেই সবাই কাজ করছে। অ্যান্ড চ্যানেল আছে, অফকোর্স দ্য চ্যানেল ইজ দেয়ার, প্রোডাকশন হাউস ইজ দেয়ার। দুটো খুব ইম্পর্টেন্ট আমি বলবো পজিশন, একটা হচ্ছে এক্সিকিউটিভ প্রডিউসার আর একটা হচ্ছে প্রোডাকশন কন্ট্রোলার বা প্রোডাকশন ম্যানেজার। এই দুটো খুব গুরুত্বপূর্ণ পজিশন, যারা এন্টায়ার শুটটাকে কন্ট্রোল করে, এক্সিকিউট করে, কোঅর্ডিনেট করে। তো আমরা উন্নত হচ্ছি অনেক কিছু নিয়েই, আমরা ইনফ্যাক্ট ইন্টিমেসি কোঅর্ডিনেটর খুঁজে নিই, কিন্তু আমরা শুট কোঅর্ডিনেটর খুঁজি না। সো দ্যাটস মানে আনফর্চুনেট শেমফুল থিং ফর আস, আই উড সে। মানে ওর মতো একজন শিল্পীকে এইভাবে হারানো, না, মানে দিস কান্ট বি।
এটা এখনো পর্যন্ত বহু মানুষের পোস্ট দেখে যাচ্ছি যে কেউ মেনে নিতে পারছে, এটা মেনে নেওয়ার বিষয় নয়, আসলেই এটা মেনে নেওয়ার বিষয় নয়। তার থেকেও বড় বিষয়, তোমার মনে হয় শিল্পীকে হারানোর পর যতটা প্রায়োরিটি গুরুত্ব দেওয়া হয়, সে থাকলে ততটা গুরুত্ব পায় না। না এটা তো মানে এটা কারণ যেই প্রজেক্টটা রাহুল দা করছিলেন, ভোলে বাবা পার করেগা, তার আগে পর্যন্ত তার কাছে অ্যাক্টিং প্রজেক্ট অনেকটাই ছিল না বলে জানা গেছে, এবং তারপরেই কিন্তু তিনি এই প্রজেক্টটা করছিলেন। সহজ কথা শুরু হয় হয়তো তারই হাত ধরে, আমরা এত সুন্দর উপহার পেয়েছি। তো সেই কারণটা কেন শিল্পীদেরকে বেঁচে থাকতে, শিল্পীরা যখন কাজ করতে চাইছে সেই সময়টা কাজ না দেওয়া, নিজেদের কন্ট্যাক্ট, নিজেদের গ্রুপ একটা ইউনিটি বানিয়ে তারপর কাজগুলো তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে, এরকম প্রচুর অভিযোগ উঠে আসে। তোমার কি মতামত এটাতে? না ঠিকই তো, মানে যখন একজন শিল্পী কাজ পাওয়া উচিত, কাজ করা উচিত, ভালো শিল্পীর কাজ করা উচিত, পায় না, সেটা খুব আনফরচুনেট আমাদের ইন্ডাস্ট্রি। ওই জন্যই বললাম আমরা ব্যর্থ, আমরা আমাদের নিজেদের লজ্জা, আমরা এরকম একটা শিল্পীকে কাজ দিতে পারি না। আর যখন সে কাজ করতে যায় তাকে এইভাবে তার প্রাণ হারাতে হয়, মানে এটার তো কোনো ক্ষমা সেইভাবে বলতে পারবো না। মানে ইটস আ ভেরি, মানে তার কথা আজকে যখন সবাই বলছে, তাকে কজন কাজ দিয়েছে, তো বা সে কটা কাজ জেনারেট করতে পেরেছে, হ্যাঁ, তো তার একটা বিষয় হয়। হঠাৎ করে বলে দেওয়া হলো সে নাকি ওখানে নেশাগ্রস্ত অবস্থায় কেন থাকবে, মানে একটা, মানে দিজ আর বেসিক থিংস, যে একটা শিল্পী খুব ডিভোশন দিয়ে কাজটা করে, তো তাকেও সেই জায়গাটা, তার মর্যাদাটা দেওয়া উচিত, আই থিঙ্ক সো। আর আমাদের এখানে এটা আমাদের এখানে বলে না, তো আছে শিল্পীরা চলে গেলে তাদের মর্যাদাটা বেড়ে যায়, এটা শিল্পর দাম বেড়ে যায়। ঋত্বিক ঘটকের জন্য হয়েছে। তোমার যদি জিজ্ঞেস করি যে যেহেতু তোমার অভিজ্ঞতা আমাদের বলিউড টলিউড দুটো জায়গাতেই রয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে দুটো ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করার নিয়ম, আমি সেফটিটাকেও আবার ইনক্লুড করব, কিংবা তাদের যে ওয়ে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আলাদা আলাদা ধরন রয়েছে, তোমার কাছে কোনটা একটু কমফোর্টেবল মনে হয়, আর্টিস্টদের জন্য ভালো মনে হয়? দেখো, ইনফ্রাস্ট্রাকচারটা তো দরকার, যে কোনো, আমি আগেও বলেছি ডিফারেন্সটা কিছুই না, ডিফারেন্সটা বাজেট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। তো আমরা আজকে যে নিয়মাবলীগুলো আনছি, সেইগুলোতে ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করার জন্যই, ইনফ্রাস্ট্রাকচারটা আপগ্রেড করতে হবে আমাদের। ইনফ্যাক্ট এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে, ইউ ক্যান টেক হেল্প অফ টেকনোলজি। আমাদের গ্রিন স্ক্রিন স্টুডিও নেই, যেটা পৃথিবী শুদ্ধ সব জায়গায় আছে, সেটা যদি একটা আমাদের হয়ে যায়, সি বিচ অব্দি যেতে হবে না, ইউ ক্যান ক্রিয়েট এভরিথিং দেয়ার, you can recruit young talents who are very good in VFX and all. True, very true. So these are the things, যেখানে ক্লোন হচ্ছে মানুষের পৃথিবী শুদ্ধ, সেখানে একটা জলজান্ত মানুষ শিল্পী কাজ করতে গিয়ে তার এই অবস্থা হচ্ছে, মানে দিস ইজ অ্যাবসার্ড ইন টুডেজ টাইম। কেন হবে সেটা, মানে মানে ইউ ক্যান ইউজ টেকনোলজি ইন আ লট অফ ওয়ে। সি বিচে গেলেও বা পাহাড়ে গেলেও দের ইজ সামথিং কল সিজিআই, এটা 2 সেকেন্ডের কাজ, একটা কিছু একটা ওয়াটার লাইন বাড়িয়ে দেওয়া যায়, নৌকা ক্রিয়েট করে দেওয়া যায়, দিস আর ডান লাইক টেকনোলজি। ইভেন কি মানুষ এটাও বলছে টাইটানিকের মতন এত বড় ফিল্ম তারা সমুদ্রে শুটিং করেনি। কেন করবে? তারা কি সত্যি ডুবতে গেছে ওখানে? আজকে রোজ আর জ্যাক তো ডুবে গেছে ওখানে, আর তারপর তো লিওনার্ডোকে তো পেতামই না, তাহলে ওরকম কেউ করে না। ইট ইজ অল ডান ইনডোর, একটা এরকম একটা সেট আপ বানিয়ে, সেই সেট আপ বানানোর খরচা আছে, ইনভেস্টমেন্ট আছে, কিন্তু সম্ভব বানানো, একদম 100% সম্ভব এন্টায়ার ওয়ার্ল্ডে হচ্ছে। আর আমরা বলি বেঙ্গল অলওয়েজ is ahead of India. Let's Bengal come up with a studio like that. Absolutely. I want a studio here, যেখানে খুব কমফোর্টেবলি মানুষ কাজ করতে পারবে, অন্তত একটা স্টুডিও হোক। একদমই তাই। এবার যদি তোমায় জিজ্ঞেস করি, তোমার আগামীতে আমরা আরো কি কাজে দেখতে চলেছি, অডিয়েন্স তোমার থেকে কি কি উপহার পেতে চলেছে? আপাতত তো বিবি পায়রাতে আমি আছি, একদম আমরা বিবি পায়রার আর বিবি পায়রার রয়েছি। গানটা আমি অনেকদিন বাদে এরকম ভাবে নাচার সুযোগ পেয়েছি, তো বিবি পায়রার গানটাও খুব ভাইরাল হয়ে গেছে, প্রচুর মেসেজ পেয়েছি, মানুষের ভালো লেগেছে, এরকম একটা গ্ল্যামার স্পেসে আমাদের দেখতে। আর কতদিনের রিহার্সালে ডান্সটা কমপ্লিট হলো?
রিহার্সাল কতটা আচ্ছা করেছো? গেস গেস এবার দেখো, ডেডিকেশন যেভাবে তোমার মধ্যে রয়েছে, আই ডোন্ট থিংক এটাতে অনেক সময় লেগেছে। পলিটিক্যালি One রাইট week? আনসার দিচ্ছ। 1 week? 2 hours. So we had just had 2 hours and 2 ঘন্টা মানে শুটিং এর আমি এতটা বেশি বলে ফেললাম? সিরিয়াসলি তুমি সেই গানটা শুটিং এর আগে 2 ঘন্টা রিহার্সাল হ্যাঁ, করেছো? বিকজ আমাদের একদিন Oh my আগে টাইম মানে 2 ঘন্টাই টাইম ছিল, 2 ঘন্টা ওরকম সময় সন্ধ্যেবেলা গেলাম, স্টেপস গুলো তুললাম অ্যান্ড বাকিটা হয়ে গেল। তুমি আমি বললে আমি পলিটিক্যালি কারেক্ট আনসার দিচ্ছি, স্টিল সি আমি তাও বলেছি যে অ্যাটলিস্ট 1 উইক তো একটা মানুষের রিহার্সালে আমরা এক সপ্তাহ পাই না তো, ওই ওই বাজেট নেই আমাদের। আপনারা যে গানটিতে পারফর্ম করতে দেখছেন সেটা শুধুমাত্র 2 ঘন্টায় রিহার্সাল করে তারপর রেকর্ড করা হয়েছে। ইটস অ্যামেজিং, ইটস অ্যামেজিং। আমার তরফ থেকে তো অফকোর্স অডিয়েন্সও মনে হয় এরকমই রিয়াকশন করবে। এবং এরপর কিছু আমরা বিগ পেতে চলেছি, একটু একটু খবর শোনা যাচ্ছে, একটু বলো। আমি একটা হিন্দি কাজ শেষ করেছি, সেটা এই বছর আসবে একটা খুব বড় প্ল্যাটফর্মে, ওটিটি প্ল্যাটফর্মে। নিখিল আডবাণী ডিরেক্ট করেছেন, প্রজেক্টটার নাম দ্য রেভলিউশনারিজ। আর বাকিটা আর কিছু বলবেন? আর কিছু বলা যাবে না, এটা না বললে আমারও ভালো, বিকজ তখন আমি আরেকবার সুযোগ পাবো তোমার সাথে দেখা করার, আর তখন সেটা নিয়ে আমরা কথা বলবো অনেকটা। আমার কাছে আর কিছু প্রশ্ন আছে। ক্যান উই হ্যাভ দ্যাট কাট আউট প্লিজ? ইয়েস। তো ইটস লাইক ইয়েস অ্যান্ড নো কাট আউট আছে। আমি তোমাকে কিছু প্রশ্ন করছি, তোমার যদি মনে হয় যে ইয়েস তাহলে তুমি ইয়েস দেখাবে এবং সেটা কেন সেটা বলবে, আর যদি নো হয় তাহলে আমরা কিছু শুনতে চাইবো না। ও আচ্ছা, তাহলে সবটাই নো দেখাবো। না, এটা তুমি নিজেই, আমার মনে হয় না তুমি নিজে দেখাতে পারবে। আচ্ছা বলো। আমি পার্সোনালি যেটা আমার ফিল হয়েছে, তুমি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করো। তো স্ট্রেট ফরওয়ার্ড হলে কাজের ক্ষেত্রে কি কোনো এফেক্ট পড়ে? আচ্ছা, পরে যেটা বললে তার জন্য ইয়েস অর নো দেখাতে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কাজে কোনো এফেক্ট পড়ে? নো, মানে তোমার লাইফে এখনো পড়েনি, তুমি যেটা বলেছো সেটা কোনো এফেক্ট স্যার অনেস্ট কেন কাজে এফেক্ট পড়বে? লোকে তো বুঝতে পারছে কি হচ্ছে না হচ্ছে। ওকে ওকে। ফিল্ম ইন্ডাস্ট্রি বাকি কাজের তুলনায় মেয়েদের স্ট্রাগল কি বেশি ইন্ডাস্ট্রিতে? ফিল্মে যদি কেউ এগোতে চায়, ফ্যাশনে কেউ এগোতে চায়, মডেলিং এ, মানে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে ওভারঅল, মানে তুমি বলছো বাকি কম্পেয়ার টু মেন, মানে শুধু গ্ল্যামার ইন্ডাস্ট্রি? শুধু গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে মেয়েদের স্ট্রাগলটা কি অনেকটা বেশি? নো, ইটস ইকুয়াল। ওকে, এই নোগুলো কি তুমি এক্সপ্লেনেশন দেবে না? না না না, because I know what also guys or also men go through. কাস্টিং কাউচ তো শুধু এক মেয়েদের হয় না, ছেলেদেরও তো হতে পারে। আমি ইকুয়ালিটি নিয়ে যখন কথা বলি, আমি বিশ্বাস করি ইকুয়ালিটিতে। এরকম হয় না যে একটা মেয়ের যাত্রা খুব স্মুথ হলো, একটা ছেলের হলো না। তুমি এটা বিলিভ করো যে ছেলেদেরও যথেষ্ট স্ট্রাগল করতে হয় ইন্ডাস্ট্রিতে? করতে হয়। আর পজিশন ধরে রাখার তো আরো বেশি স্ট্রাগল করতে হয়, বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওদের পেট্রিয়ার্কির একটা প্রেশার চলে, একটা প্রোভাইডিং এর প্রেশার চলে, যেটা না থাকলে ভালো। সো স্ট্রাগলটা মানে নো বলেও কিন্তু আমি এক্সপ্লেন করে দিলাম। না না, বেটার ফর আস। ওকে, তোমার মনে হয় ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে নিজের ওপিনিয়ন এগুলো ধরে রাখতে হয়, যেটা খুব ইজিলি বলা যায় না, এক্সপ্রেস করা যায় না, নিজের থটস, নিজের ওপিনিয়ন অ্যাজ অ্যান অ্যাক্টর, শুটিং ফ্লোরে হোক, সেটা কোনো প্রোডাকশন হাউসের জন্য হোক, নিজের মতামতগুলো ব্যক্তিগতই পর্যন্ত রাখতে হয়? ইউ ফিল সো? আগেন তোমার প্রথম প্রশ্নটা যেটা ছিল, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, তো আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড হই আমি তো সবকিছু এমনিই বলবো। সো ওর এই প্রশ্নে আমি আবার নো বলছি। নয় আর না যায় আসে না, মানে আমি খুব স্পষ্ট বক্তা, আর আমি যদি কিছু অনেস্টলি কথা বলি তাহলে আমার ভয় পাবো কেন? আমি তো সত্যি কথা বলছি। আর আমার বক্তব্যগুলো বেশিরভাগ কিন্তু আমার সিনেমার মাধ্যমে, তো তখন তাদের আর রিটালিয়েট করার কোনো জায়গা থাকে না। অ্যাবসলিউটলি। আচ্ছা, তোমার কি রোমান্টিক মুভিজ এর থেকে অ্যাকশন মুভিজ করার ইচ্ছে বেশি? আচ্ছা, আমি কি এটা আমি এরকম ভাবে ধরছি কেন? because yes and no both. Now we need the explanation. No, of course I love both the genres actually. Okay, why can't no, but why can't it be a romantic action genre?
I love both the can be. genres. I love. It আমার can be. আমার অ্যাকশন করতেও ভালো লাগে, যে সুযোগটা আমরা সবসময় পাই না। বিবি পায়রায় করেছি বাই দ্য ওয়ে, চুলোচুলি করেছি। যদিও বা আমাকে স্বস্তিকা বলেছিল আমার উইগ আছে, তুই উইগটা ধরে কিন্তু টানিস না, হ্যাঁ হাতে মানে মারপিট করতে করতে হাতের চুল চলে এলো, তোর বিনুনি খুলে চলে এলো। সো উই হ্যাড টু বি কেয়ারফুল, মানে ওর শোল্ডার ধরতে পারছি, মাথা ধরতে পারছি না। সো অ্যাকশন, আই লাভ রোমান্টিক স্পেস, আই লাভ রমকমস, I love action also. মানে ইনফ্যাক্ট তুমি আমার দুটো ফেভারিট জনরা বললে, সো দ্যাটস সেই কারণে আমি ওয়াও, এই জন্য এখানে আর হবে না। ওকে, এইবার সরাসরি জিজ্ঞেস করছি, হিন্দি সিনেমাতে অভিনয় করার ইচ্ছে বেশি কম্পেয়ার টু আদার ইন্ডাস্ট্রিজ? নো, ইকুয়াল? ইকুয়াল। ইনফ্যাক্ট আমি যে কোনো ভাষায় পছন্দ করি কাজ করা, আমি অনেক ভাষা দেখি। আমি একটা কোঙ্কনি ছবি করেছিলাম বেশ কিছু বছর আগে, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল, ইফিতেও ছিল, বাগা বিচ বলে একটা ফিল্ম। সো আই লাভ অল কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। ইউ ফিল যে বলিউড কিংবা সাউথ ইন্ডাস্ট্রি যে ধরনের বড় বড় বিগ বাজেট মুভিজ এখন বানাচ্ছে, ফর ইনস্ট্যান্স তুমি ধুরন্ধরের কথা বলতে পারো, তুমি বাহুবলী, যেটা অনেকদিন হয়ে গেছে বাহুবলী রিলিজে, তো এইরকম বড় মুভি বাংলা ইন্ডাস্ট্রি দিতে পারছে না? Give me budget, give me money, I'll do it. You get me money, I'll do it. আমাদের ওই ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদের তো মার্কেটটাও দেখতে হবে, যে আমাদের মার্কেট ভায়াবিলিটি কি। আজকে শিলিগুড়িতে কটা বাংলা হল আছে, কজন দেখতে যায় ওখানে দেখতে, মানে আমরা অ্যাকচুয়ালি এটা বলতে পছন্দ করি। হ্যাঁ, তো আমরা এটা বলতে পছন্দ করি যে আমরা বাংলা ছবির পাশে দাঁড়াও, বাংলা ছবি দেখো, বাট কজন অ্যাকচুয়ালি বাংলা সিনেমা দেখতে যায়, বা তারা অন্য ধরনের বাংলা ছবি পছন্দ করে দেখা। এখানে আমি একটু কাউন্টার করবো তোমায়, সেই মানুষরাই তো হিন্দি ছবিগুলো দেখতে যাচ্ছে। যাচ্ছে তো। শিলিগুড়ির প্রত্যেকটা যাচ্ছে তো। প্রত্যেকটা সিনেমা হল হাউসফুল, টিকিট পাচ্ছে না হ্যাঁ, সেই ধুরন্ধরের হ্যাঁ, জন্য, হ্যাঁ। এবং সেই সিনেমা হলে পরবর্তীতে যখন বাংলা ছবি আসছে সেটাতে অডিয়েন্স নেই। না, সো ইদার একটা জিনিস হচ্ছে যে অডিয়েন্সকে আমরা সিনেমামুখী করতে পারি উইথ সাম গ্রেট কন্টেন্টস, গ্রেট ফিল্মস, বাট আমার মনে হয় এই যে তুমি কথাটা বললে যে বড় বড় ছবিগুলো, এই বড় বড় ছবিগুলো আমাদের যদি সেই বাজেটে আমরা ওইভাবে করি, আমি জানি না আমার বাংলা দর্শক দেখতে যাবে কিনা, তারা হয়তো ওইটাই দেখতে যাবে। সো আমাদের কিছু, কি বলবো, যে আমাদের সিনেমারও কিছু ট্রেডিশন আছে। সো আমরা আমাদের সিনেমার ট্রেডিশনটা থেকে বেরিয়ে যেতে পারি না। তো বাংলা সিনেমার একটা গল্প বলার ধরন আছে, বাংলা ছবির একটা অন্যরকম সোশিও পলিটিক্যাল বিষয় আছে। তো সেখান থেকে যদি আমরা আস্তে 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 সাউথে যেরকম কাজ হচ্ছে, বা মারাঠিতে যেরকম কাজ হচ্ছে, বা বিশ্বের যে কোনো প্রান্তে যেরকম কাজ হচ্ছে, আমরা যদি ওই গল্পগুলো বলার চেষ্টা করি, তার সাথে তো আমার গল্পের রুটের কোনো কানেকশনই নেই। আমার রুটটাকে তো ছেড়ে দিয়ে আমি গল্প বলতে পারবো না, আমার রুটটাকে নিয়েই গল্পটা বলতে হবে, তার মধ্যে অনেক মাল মশলা অ্যাড করা যেতে পারে। আচ্ছা, তো এবার আমরা একদম অনেকটাই শেষের দিকে চলে এসেছি, এবং লাস্ট রাউন্ড, ক্যান ইউ হ্যাভ টিকলে লাগবে তোমার ফেভারিট কালার বলো এগুলোর মধ্যে? এনিথিং? ডিফিকাল্ট, I'll choose yellow. ওকে, আমি খুলে দিই। তো এই ক্লেটা দিয়ে তুমি একটা হার্ট বানাবে, এবং সেই হার্টটা বানাতে বানাতে তোমায় আমি 10টা কোয়েশ্চেন করব, সেই কোয়েশ্চেনগুলোর উত্তর দেবে। এটা র‍্যাপিড ফায়ার, ওকে? ওকে। আমার প্রশ্নগুলো শেষ হতে হতে তুমি হার্টটা কঠিন বিষয় একটা, কমপ্লিট করে ফেলো। বাট এটা যাই আমরা দাঁড়া আগে শুরু করলে হবে না, এটা চিটিং হয়ে যাচ্ছে। তোমার সময় শুরু হচ্ছে। হ্যাঁ, পেন আছে ওকে? আচ্ছা, না পেন ফেন ইউজ করা যাবে না, না? তুমি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তোমার সময় শুরু হচ্ছে এখন। ফেভারিট প্লেস পাহাড় না সমুদ্র? পাহাড়। ফেভারিট মুভি জনার অ্যাকশন অর থ্রিলার? অ্যাকশন। ওয়ান ওয়ার্ড টু ডেসক্রাইব পাওলি? যাই না, একটা ওয়ার্ড। অনেস্ট। অনেস্ট। ফেক ফেমিনিস্টের একটা উদাহরণ দাও, ফেক ফেমিনিজমের। I think reverse feminism is fake feminism somehow. সেই বিষয়গুলো আমরা মানে I don't know, মানে feminism is about equality for me. আর ইকুয়াল হতে গেলে নট নেসেসারিলি আমার মেল ব্যাশিং করতে হবে, সেটাকে আমি ফেক ফেমিনিজম বলি। যে আমার ফেমিনিজম প্রুভ করতে গেলে আমার যে কারোরই
ব্রায়ের স্ট্র্যাপ বের করে দেখাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এবার হারটা তৈরি হয়ে যাচ্ছে আমাদের। নেক্সট কোয়েশ্চেন, বলিউড না টলিউড? বোথ। আর ছোটবেলার পাউলিকে কোনো একটা অ্যাডভাইস দিতে হলে কি অ্যাডভাইস দিতে? যা করেছিস ঠিক করেছিস। যা করেছিস ঠিক করেছিস। কি আগামী- হার্ট হচ্ছে আমি জানি না। আগামীতে কি ধরনের সিনেমায় পাউলিকে দেখা যাবে? যে ধরনের, হ্যাঁ বিবি পায়রাও বলে দিয়েছে। Thank you. ওকে, এবং যে সকল ইয়াং মেয়েরা তোমায় দেখছে তাদের জন্য কি অ্যাডভাইস থাকছে? হার্টটা কোনোদিন তৈরি করলে ঠিকঠাক তৈরি করো, এরকম করো। সেটা কি রিয়েল লাইফে? অ্যাবসলিউটলি। পাউলি অনেক ফুডি না ডায়েটে বিশ্বাসী? বোথ। ফেজ যায়। কফি না চা? কফি। মেকআপ না উইদাউট মেকআপ? উইদাউট মেকআপ। আচ্ছা, ওয়ান ওয়ার্ড টু ডেসক্রাইব স্টোরি উইথ শাহানা। লাভ। ওয়াও, থ্যাংক ইউ। এটা তুমি আমায় দিচ্ছ? একদম, এটা তোমার এখানে দিয়ে বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে যাবে। ওয়াও, থ্যাংক ইউ। I don't know দেখো, how the heart is. তুমি অনেক, হ্যাঁ আমি একটা পুচকি হার্ট এঁকেছি, এখান থেকে তুমি আরেকটা বানিয়ে নিতে পারবে না। somehow. তুমি যখন গাড়িতে যাবে তখন বসে থাকবে, যখন একটা হার্ট বানিয়ে শোনো। Yeah. ওকে, এটা আমি তোমার টোকেন অফ লাভ হিসেবে নিলাম। এবং স্টোরি উইথ শাহানাতে তুমি এলে, এত সুন্দর একটা সময় আমরা কাটালাম, এবং এই কাজগুলো রয়ে যায়, থেকে যায়, এই মুহূর্তগুলো থেকে যায়। পরবর্তীতে আমি এটা দেখবো, হয়তো আমি ভীষণ খুশি হব। এবং থ্যাংক ইউ সো মাচ যে আমার জীবনে আরেকটি ছোট্ট অভিজ্ঞতা তুমি অ্যাড করলে, এবং তার জন্য ছোট্ট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, টোকেন অফ লাভ, একটা ছোট গিফট Wow. রয়েছে তোমার জন্য। I love it. দিস ইজ আ স্মল টোকেন অফ লাভ Oh for you. my god, thank you. So আমার সব ফেভারিট জিনিসগুলোই আছে দেখতে পাচ্ছি। মাক তো 100% I need for a coffee or a আর tea. এটা নর্থ বেঙ্গলের, তুমি এটা দেখে বুঝতে পারবে যেটা হিলস থেকে hills আসা। থেকে আসা। And গাছও আছে, সবই আছে। It's a lot of love. Thank you so much, Shahana, for Most welcome. coming to Kolkata with your team. আর খুব ভালো একটা সময় কাটলো। আমি আরেকবার যেতে যেতে বলে দিই, আমরা দুজনেই একসাথে 10th এপ্রিল রিলিজ করছে বিবি পায়রা। প্লিজ দেখুন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে। এবং তার সাথে আপনাদের বড় স্ক্রিনে দেখা যাবে এত বছর পর আবার সুন্দরী সেই জুটিদের, স্বস্তিকাদির সাথে পাউলি দাম। Yeah. থ্যাংক ইউ সো মাচ আপনাদেরও। পরবর্তীতে আগামীতে আরো এপিসোড দেখার জন্য ইউ নিড টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্টোরি উইথ শাহানা and follow Instagram story with Shahana. Thank you, lots of love for you. Thank you to you.